আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে বিদেশে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই মনে করেন অর্থনীতি বিশ্লেষক ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাজধানীতে বিএনপি আয়োজিত এক সেমিনারে এই অভিমত জানান তারা। বক্তারা আরও বলেন, গণতন্ত্র নিশ্চিত হলে দেশের জবাবদিহিতা ও বিনিয়োগ ফিরবে না। নির্বাচিত সরকার এলেই অর্থনীতি আরও গতিশীল হবে। জ্বালানি সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদ হার সহ নানা সংকটে এমনিতেই স্থবির দেশি বিদেশি বিনিয়োগ। তার উপর রাজনৈতিক অনিশ্চয়তায় আস্থা নেই বিনিয়োগকারীদের। এমন বাস্তবতায় বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে সংকট থেকে স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি হিসেবে গণতন্ত্র শীর্ষক সেমিনারের আয়োজন করে বিএনপি। যোগ দেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। বক্তারা বলেন, দেশে বেকারত্ব বাড়ছে, নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রয়োজনীয়তা থাকলেও বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছেন না। তারা বলেন, গণতন্ত্র না থাকলে জবাবদিহিতা থাকে না। জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার আসার আগে সেই রিফর্মের জন্য যে শক্তিটা প্রয়োজন হয়, আত্মবিশ্বাসটা প্রয়োজন হয়, সেটা পাওয়া যাবে না। সুতরাং সেই দিক থেকেও আমাদের যে ডেমোক্রেটিক ট্রানজিশন ইলেকশনের মাধ্যমে সেটা খুব ত্বরান্বিত হওয়া প্রয়োজন। Bangladesh's trade deficit with China dropped by 7.9%. And in May of this year, the first consignment of fresh Bangladeshi mangoes entered the Chinese market. সেমিনারে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান বলেন, গণতন্ত্র না থাকলে বিদেশি বিনিয়োগ আসবে না, তাই দ্রুত নির্বাচন দরকার। গণতন্ত্র না থাকলে জবাবদিহিতা থাকে না, জবাবদিহিতা না থাকলে ইনভেস্টমেন্ট হবে না, লুটপাট হবে এবং লুটপাটের সংস্কৃতি চালু হবে। কাগজে কলমে লিখবো একটা, যখন ইনভেস্টমেন্ট করতে আসবো তখন ভিন্ন চিত্র যদি পাওয়া হয় তাহলে কোনো অবস্থাতেই ফরেন ইনভেস্টমেন্ট আসবে না। দেশে বিভিন্ন পর্যায়ে সংস্কারের যে আলাপ হচ্ছে তা বাস্তবায়নে রাজনৈতিক সরকারের প্রয়োজন রয়েছে বলেন বক্তারা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। আপাতত গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তা নাই সরকারের। গেল এক বছরেও বাড়ানো হয়নি। সরকার ভর্তুকি দিয়ে গ্যাস বিদ্যুৎ চালাচ্ছে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সমিতি কর্মচারী বিধিমালা ইমিডিয়েটলি করবে, এটার খসড়া থেকে আসবে। আমরা এই খসড়ার ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির যারা, তাদেরও আমরা মতামত দেব। পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটির ফলেও কোনো পাওয়ার ইন্টারাপশন হয় না। আমাদের অবশ্য গতকাল এবং তার আগের দিন আমাদের বিদ্যুৎ কেন্দ্রের একটা সমস্যা ছিল, উৎপাদনের একটা সমস্যা ছিল, সেই জন্য কিছু কিছু লোডশেডিং হয়েছে। কিন্তু এছাড়া মানে কোনো ওই যে বিদ্যুতের যে সরবরাহের এটাই জন্য। দেশে 24তম বারের মতো চলছে তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রদর্শনী। রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত। এতে অংশ নিয়েছে বিশ্বের 37টি দেশের 1475টি কোম্পানি। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হলেও এর বেশিরভাগ কাঁচামাল এখনো বিদেশ থেকে আমদানি হয়। ফলে পোশাক সেলাই ছাড়া মূল্য সংযোজনের সুযোগ খুব সীমিত। এই খাতের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছে তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রদর্শনী। মূলত চাইনিজ সাপ্লায়ার বাংলাদেশে বিজনেস করে, আমাদের মেন বিজনেস বাংলাদেশে, তো মূলত সেই জন্যই আসা আমাদের এখানে। বাংলাদেশ সহ ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় প্রতি বছর বড় পরিসরে এ ধরনের প্রদর্শনী হয়। এবারের আয়োজনে অংশ নেয়া দেশি বিদেশি কোম্পানিগুলো টেক্সটাইলের আধুনিক যন্ত্রাংশ, সুতা, কাপড়, ট্রিমস, অ্যাক্সেসরিজ, রং, উপকরণ এবং বিভিন্ন টেক্সটাইল কেমিক্যালস প্রদর্শন করছে। Come to Bangladesh, so here we wanna, as Chinese manufacturer, we wanna find more clients. Information about the textile market, machineries. We are planning to be established in this industry, so we just come to see is there any potential or not. শিল্প সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তি নির্ভরতা বাড়ানো জরুরি। তাই প্রদর্শনীটি তৈরি পোশাক ও বস্ত্র খাতকে আরো শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে। টেক্সটাইলে ইনোভেটিভ, সাস্টেইনেবল এবং ওয়াটার সেভিং কেমিক্যালস, মেশিনারিজ এবং ইয়ার্ন ফেব্রিকগুলো শো করা, নতুন নতুন ডেভেলপ করতে পারে। আর
এই জন্য ডিজাইনে ইনোভেশন আনতে পারে, যাতে করে এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে একটা রেগুলেশন আসতে পারে। 4 দিনব্যাপী প্রদর্শনীটির আয়োজন করেছে সেমস গ্লোবাল। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় ইউএসটিআর এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্র্যান্ডন লিঞ্চ ঢাকায় এসেছেন। তিনি ঢাকায় আসছেন। 3 দিনের সফরে আগামী রোববার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। সূত্র জানায়, লিঞ্চের এ সফরে দুই দেশের মধ্যকার শুল্ক বাধা কমানো, ডিজিটাল বাণিজ্য ও মার্কিন বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে আরও অনুকূল পরিবেশ তৈরির বিষয়গুলো গুরুত্ব পাবে। শিল্প খাতে টেকসই উন্নয়ন, শ্রমিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অবাধ প্রবেশাধিকার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে লিঞ্চের বৈঠক হতে পারে। জুলাই অভ্যুত্থানের আগে এরপরে 2 দফা ঢাকা সফর করেন লিঞ্চ। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নতুন মূল্য নির্ধারণ করেছে, যা আজ থেকে কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের স্বর্ণের ভরিতে বিক্রি হচ্ছে 1,85,947 টাকায়, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ। আর 21 ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে 1,77,503 টাকা। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 1,52,145 টাকায় বিক্রি হচ্ছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বিক্রি হচ্ছে 1,26,146 টাকা। আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি, ডলার সংকট ও আমদানি জটিলতায় প্রভাব ফেলছে স্থানীয় বাজারে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বলছে, এমন উচ্চ মূল্যে আগ্রহ হারাচ্ছেন ক্রেতারা, ফলে বিপাকে পড়ছেন জুয়েলারি ব্যবসায়ীরা। আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক তারা একটা ডিক্লেয়ার দিয়েছিল যে ফেডারেল রিজার্ভের যে রেট অফ ইন্টারেস্ট কাট করার কথা ছিল সেটা করে নাই। তো ওই কারণে ওই ডিক্লেয়ারটা দেওয়ার পরই গোল্ডের দামটা ইমিডিয়েট বেড়ে যায়। তো সেটা রিফ্লেকশনটা আমাদের এই যে সেপ্টেম্বরে এসে পড়েছিল। এইটা প্রভাবটা আপনার খুব ট্রেমেন্ডাস প্রভাব পড়েছে, কারণ এখন বলতে পারেন গোল্ড মার্কেট ক্রেতা শূন্য হয়ে গেছে। ইমার্জেন্সি বা যাদের নিতান্ত প্রয়োজন আছে, বিয়ে শাদী বা ওঠাবার মানে অকেশনাল এসেন্স যেটাকে আছে, সেটার বাইরে আগে যারা শর্ট করে গোল্ড কিন্তু এখন সেভাবে। পূবালী ব্যাংক পেলসি বিজনেস টাইমের সময় হলো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পেলসি বিজনেস টাইমে। নরসিংদীতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পেঁপের আবাদ। কম খরচে ভালো মূল্য পাওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। স্বাদে ও গুণে অনন্য নরসিংদীর পেঁপের চাহিদাও ভালো থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা বাগানে ভিড় করছেন। আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষে কৃষকদেরকে সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। নরসিংদী থেকে হৃদয় খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতিটি গাছেই ঝুলছে পেঁপে, এমন ফলন এসেছে দেখে মনে হবে পেঁপের ভারে গাছই নুয়ে পড়েছে। এমন চিত্র নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের। মাটি ও পরিবেশ ভালো হওয়ায় ফলনও ভালো, আর কম খরচে লাভ বেশি হওয়ায় দিন দিন কৃষকদের আগ্রহ ও বাড়ছে পেঁপের আবাদে। প্রথম অবস্থা মনে হয় যে 50-60টা ধরে, হ্যাঁ। দ্বিতীয় অবস্থা মনে হয় আরো বেশি ধরে, কোনো গাছ মনে হয় যে 100 ধরে, 70-80টা এরকম ধরে। তেলিয়ে মনে করেন ব্যাপারী বেঙ্গালিয়ে যায় 50 টাকা কেজি দেয়। বাজারে দাম ভালো থাকায় খুশি কৃষকরা। চাহিদা ভালো থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা বাগানে এসে পেঁপে সংগ্রহ করে থাকে। প্রতি কেজি পেঁপে পাইকারি বিক্রি করা হয় 60 টাকা কেজি দরে, যা শুধু সবজি নয় ফল হিসেবেও বিক্রি হয়ে থাকে। আফগানি ক্ষেত্রের মতন আসলে রাখাইছি 170 টাকা বেচছি 1 লাখ টাকা। কানি ক্ষেত্রে 300 গাছ লয়, বুঝছেন? প্রতি গাছ কানিতে 300-320 টাকা গাছ লয়। 300 গাছ হলে যদি ভালো ফলন দেয় তাহলে 2.5-3 লক্ষ টাকা বিক্রি হয়। এই এলাকার মাটি ভালো এবং পেঁপে খাইতে খুব সুস্বাদু। এই পেঁপেটি বর্তমানে আমরা 60 টাকা কিলো পাইকারি বিক্রি করতেছি। আবাদ বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে বলে জানায় কৃষি বিভাগ। কিভাবে চারা উৎপাদন করবে, তারপরে রোপণ করার ক্ষেত্রে রোপণের দূরত্ব সহ সব ধরনের টেকনোলজি আমরা কৃষকদেরকে তাদের একদম জমিতে যেই আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা পরামর্শ দিয়ে থাকে। এই বছর নরসিংদীতে 556 হেক্টর জমিতে পেঁপের আবাদ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের শীর্ষ ব্যবস্থাপনায় একটি বড় পরিবর্তন আসছে। কোম্পানির প্রধান পণ্য কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ইউন কিম। তার নেতৃত্বেই নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা 30 কোটি ছাড়িয়েছিল। সেই সাথে বিজ্ঞাপন ভিত্তিক সাবস্ক্রিপশন প্ল্যানের মতো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক উদ্যোগ চালু হয়েছিল। আপাতত প্রধান প্রযুক্তি কর্মকর্তা এলিজাবেথ স্টোন অন্তর্বর্তীকালীনভাবে এই দায়িত্ব সামলাবেন। বর্তমানে বিজ্ঞাপন এবং লাইভ ইভেন্টের মাধ্যমে আয় বাড়ানোর উপর জোর দিচ্ছে নেটফ্লিক্স। এমন সময়ে পদত্যাগ কোম্পানির ভবিষ্যৎ কৌশলের উপর কী প্রভাব ফেলবে তা নিয়েই আলোচনা চলছে। অবশেষে উন্মোচিত হলো আইফোনের নতুন 17 সিরিজ। ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে জমকালো আয়োজনে এই সিরিজ উন্মোচন করে অ্যাপল। আগামী 19 সেপ্টেম্বর থেকে নতুন ডিভাইসগুলো বাজারে আসবে বলে জানা গেছে। সবচেয়ে আলোচিত মডেল আইফোন এয়ার, যার নকশায় রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী। এবছরের আয়োজনের মূল আকর্ষণ ছিল নতুন আইফোন 17 সিরিজ এবং একেবারে নতুন মডেল আইফোন এয়ার। অবশেষে বাজারে আসতে যাচ্ছে জনপ্রিয় এই ফোনটি। আইফোন 17 সিরিজে মোট 4টি মডেল বাজারে এনেছে অ্যাপল। বাজারে আসবে কালো, সাদা, আকাশী নীল ও হালকা সোনালী রঙে। আইফোন 17 প্রো ম্যাক্স এবং আইফোন এয়ার, এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে আইফোন এয়ার, যা অ্যাপলের সবচেয়ে পাতলা ফোন। এটি তৈরি হয়েছে স্পেসক্রাফট টাইটানিয়াম দিয়ে। ডুয়াল ক্যামেরা ভিডিও, স্মার্ট সেলফি আর এইটেক জুম এবার আইফোনকে নিয়ে যাবে নতুন উচ্চতায়। সেলফি ক্যামেরায় যুক্ত হয়েছে স্মার্ট সেলফি প্রযুক্তি, যা ফোন ঘোরানো ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে গ্রুপ ফ্রেমকে ল্যান্ডস্কেপে পরিণত করবে। আর আইফোন 17 প্রো মডেলে মিলছে এইটেক জুমের সুবিধা। 256 জিবি মডেলের দাম নির্ধারণ হয়েছে প্রায় 1,19,900। ফোনটির নকশায় বড় অবদান রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাপল ডিজাইনার আবিদুর রহমান চৌধুরীর। যুক্তরাজ্যে জন্ম নেওয়া আবিদ 2019 সাল থেকে অ্যাপলে কাজ করছেন। আইফোন 17 এর দাম হবে প্রায় 97,000 টাকা। আইফোন 17 এয়ারের দাম শুরু হবে প্রায় 1,22,158 টাকা থেকে। আইফোন 17 প্রো এর দাম প্রায় 1,34,000 টাকা থেকে শুরু হয়েছে। আগের বছরের তুলনায় দাম বেড়েছে $100। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।